50। বিছানাকান্দিতে পৌঁছে মিশুর আনন্দ যেন আর ধরেই না। মেঘালয়ের হাত ধরে ও ছপ করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। পানিতে ছপ ছপ শব্দ তুলে বালিতে এসে এসে উঠল। জুতোজোড়া নৌকাতেই খুলে রেখে এসেছে। মেঘালয়কে রেখেই মিশুভ দৌড় শুরু করে দিল। সব বন্ধুরা ওর কর্মকাণ্ড হা হয়ে দেখছে। মিশু এদিক সেদিকে দৌড়াচ্ছে আর মুগ্ধ হয়ে আশেপাশে তাকাচ্ছে। পিছনে বিশাল প্রশস্ত নদী, সামনে ডানেও মেঘালয় আর বামেও মেঘালয়। সামনে যত দূর চোখ যায়, মেঘালয়ের বিস্তৃত পাহাড়গুলোই চোখে পড়ে। গাঢ় সবুজে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। দূরে একটা ঝর্ণাও দেখতে পাওয়া যাচ্ছে। মিশু ছুটতে ছুটতে অনেক দূর চলে গিয়ে স্রোতের সামনে গিয়ে দাঁড়াল। স্রোতে পা ডুবিয়ে দিয়ে কয়েকবার লাফালো। মেঘালয় ও ছুটতে শুরু করেছে, এভাবে লাফালে তো পাথরে পা কেটে যাবে। মিশু লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে ধপ করে একটা পাথরের উপর বসে পড়ল। তারপর হাঁফাতে হাঁফাতে পানি ছিটাতে আরম্ভ করল। শীতল পানির স্রোতে পা ডুবিয়ে কি যে শান্তি লাগছে। মেঘালয় ছুটে এসে ওর পাশেই পাথরে বসে পড়ল। মিশু আনন্দের খেলায় কথাই বলতে পারছে না। সমানে পানিতে লাফাচ্ছে। পানির নিচে মৃদু লাল, নীল কত রঙের নুড়ি পাথর। পাথরগুলো তুলে তুলে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বিছানাকান্দির পানি একদম স্বচ্ছ। দূরের ঝর্ণার দিকে তাকিয়ে মিশু মেঘলয়কে বলল, ওইখানে যাওয়া যাবে না? না রে পাগলি, ওটা অনেক বেশি দূরে। এখান থেকে ঝর্ণা কত ছোট দেখাচ্ছে দেখছ না? মেঘমনি, আমার আনন্দে কান্না করতে ইচ্ছে করছে গো। আমি একটু কান্না করি? মেঘালয় হাসতে হাসতে বলল, কাঁদবে? দুজনে একসাথে জলে নামার পর কান্না করিও। এখন কাঁদব না। এখন কাঁদলে লোকজন হা করে তাকিয়ে থাকবে। দুজনে একসাথে পানিতে নেমে ডুবে বসে থাকব, তখন আমার বুকে মাথা রেখে কান্না করো। ইস, আইডিয়াটা ভালো। তখন আমি অনেকগুলা কান্না করব। আচ্ছা আচ্ছা, অনেকগুলা কান্না করো। এখন কেঁদো না। এখন গাভী জিও না, আসো আগে লাঞ্চ করে নেই। লাঞ্চ কই করবা? এখানে কে ভাত রেঁধে বসে আছে তোমার জন্য? মেঘালয় হেসে মিশুর একটা হাত তুলে নিয়ে পিছন দিকে দূরে কয়েকটা দোকান দেখিয়ে দিয়ে বলল, ওই যে চালাগুলো দেখতে পাচ্ছ? ওইখানে আমার জন্য ভাত রেঁধে বসে আছে। চলো। এখনই তো খিদে পায়নি গো। আর এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে? পানিতে নেমে কান্না করবে না? আমি কি 4-5-6 ঘন্টা ধরে কাঁদব নাকি? অল্প একটু কাঁদব। তুমি না বললা অনেকগুলা কান্না করবা? অনেকগুলা কান্না অল্প কয় মিনিটেই সেরে ফেলব। বেশিক্ষণ কান্না করা যায়? এত সুন্দর জায়গায় বেশিক্ষণ কান্না করা যায় না। ও আচ্ছা, তবুও এখন আমাদের খেয়ে নেওয়া উচিত। আমরা একটু পর পানিতে নামব, ভেজা শরীরে তো আর খেতে ভালো লাগবে না। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, তা ভালো বলেছ। আসো তাড়াতাড়ি খেয়ে আসি। মিশু পানি থেকে পা তুলে পাথরের উপর দিয়ে পা ফেলে ফেলে দ্রুত দোকানের দিকে যেতে লাগল। ওর সাথে যে মেঘালয় আছে সেটা ভুলেই গিয়েছে বোধহয়। মেয়েটা বেশি সুখের মুহূর্তগুলোতে একদম বাচ্চা স্বভাবের হয়ে যায়। এখনও তার ব্যতিক্রম হয়নি। এমনিতেই সবসময় শিশুসুলভ আচরণ ফুটে উঠে ওর আচরণে, আজকে আরও বেশি ফুটে উঠেছে। মেঘালয়ের বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। চারিদিকে এত ভালো লাগা কেন? মিশু দ্রুত হাঁটতে গিয়ে হঠাৎ একটা পা উপরে তুলে চেঁচিয়ে উঠল। মেঘালয় কাছে গিয়ে বলল, ব্যথা পেলে? এজন্যই তোমার আমার হাত ধরে সাথে সাথে চলা উচিত। এত ছুটোছুটি করলে তো হবে না, পা ভেঙে বসে থাকবা তখন আর কোনো মজাই হবে না।
মিশু মুখটা কাচুমাচু করে বলল, আচ্ছা আমার হাত ধরে ধরে আসো তাহলে। আমি তোমার হাত ধরে যাব নাকি তুমি আমার হাত ধরে যাবা? মিশু হেসে ফেলল। ওর বন্ধুরা এসে উপরেই দাঁড়িয়ে আছে, কেউ আর জলের ধারে আসেনি। ওদের কাছে গিয়ে মেঘালয় বলল, আগে খেয়ে নেই। সায়ান বলল, এই বাচ্চাটাকে সামলাস কিভাবে তুই? মেঘালয় হাসল। মিশুর কোনো মনোযোগই নেই ওদের প্রতি। ও অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। পায়ের নিচে গুড়ি গুড়ি বালি আর পাথর। খালি পায়ে হাঁটলে পায়ের তলায় কেমন সুরসুরি অনুভূত হয়। মাথার উপর স্বচ্ছ নীলাকাশ, তিনদিকেই মেঘালয় আর একদিকে প্রশস্ত নদী। সবকিছু এত সুন্দর কেন? মেঘালয় মিশুর হাত ধরে ধরে ওকে নিয়ে চালাদেয়া রেস্টুরেন্টের কাছে চলে এলো। ওকে চেয়ারে বসিয়ে রেখে খাবার অর্ডার দিয়ে আসলো। মিশু আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও বসে বসে টেবিলে ঢোল বাজাতে লাগল। কোনো দিকে ওর হুঁশ নেই। সবাই হাঁ করে চেয়ে আছে ওর ঢোল বাজানোর দিকে। দুই হাতে সমান তালে টেবিলে ঢোল বাজিয়ে চলেছে। মেঘালয় এসে দেখল এই কাণ্ড। সবাই হতবাক আর মিশু তবলা বাজায়। পাগল হয়ে গেছে নাকি মেয়েটা? ও এসে মিশু পাশের চেয়ারে বসে বলল, কি করছো? ঢোল বাজাচ্ছ কেন? ঢোল কই পেলাম? আমি তো টেবিল বাজাচ্ছি। হতবাক হয়েছে থাকা মুখগুলো হেসে উঠল। মেঘালয়ের ও হাসি পেল। ও হাসি থামিয়ে বলল, টেবিল বাজাচ্ছ কেন? হাত আছে, ইচ্ছে হয়েছে তাই বাজাই। তোমার ইচ্ছে হলে তুমিও বাজাও। যা ইচ্ছে হবে তাই করতে হবে। হ্যাঁ, কয়দিনই বা বাঁচব। যা ইচ্ছে হবে তাই করতে হবে। মেঘালয় মিশুর কানের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমার ইচ্ছে করছে তোমার নিচের ঠোঁটে একটা ছোট্ট কামড় দিতে। মিশুর শরীর শিউরে উঠল। মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল ওর। চোখ রাঙিয়ে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, তুমি এত খারাপ কেন? দেখছ আমি একটু অন্য জগতে চলে গেছি, এখন আমাকে থামানোর জন্য এসব বলবা? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মিশুর দিকে। মেঘালয় লজ্জা পেয়ে আর কথা বাড়াল না। চুপচাপ খেতে শুরু করল। মিশুও খাবার খাওয়া আরম্ভ করেছে। মেঘালয় মিশুর কানে কানে বলল, তুমি রেগে গেলে আরো বেশি মিষ্টি দেখায়। তখন তোমার নাভিতে। কথা শেষ করতে পারল না। মিশু দুটো ঘুষি দিতেই মেঘালয় চেয়ার শুদ্ধ পিছনে উল্টে পড়ে গেল। পাশের টেবিলের লোকজন তাকাচ্ছে ওদের দিকে। আর মেঘালয়ের বন্ধুরা একদম থ। মেঘালয় ও মিশুর এমন আচরণে একদম অবাক। ও উঠে দাঁড়ানোর চেষ্টা করল। মিশু বলল, আমার কোনো দোষ নেই। নেই। সব দোষ আরাফ ভাইয়ার। সে সারাক্ষণ ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। তার ইফেক্ট আমার উপর পড়েছে। সবাই হাসল। মেঘালয় উঠে চেয়ার টেনে নিয়ে বসল। আর কোনো কথাই বলল না। একদম চুপচাপ মাথা নিচু করে খেতে আরম্ভ করেছে। সবাই দেখছে ব্যাপারটা সংকোচজনক। অন্যরাও খেতে লাগল। এদিকে মেঘালয়ের মাথাটা খুব ঝিমঝিম করছে। পিছনে উল্টে পড়ে একটা পাথরের উপর মাথাটা পোড়ায় খুব আঘাত পেয়েছে মাথার পিছন দিকে। কিন্তু কাউকে বুঝতে দিল না। যথাসাধ্য চেষ্টা করল স্বাভাবিক থাকার জন্য। তবুও ব্যথায় মুখটা বিকৃত হয়ে যাচ্ছে। মেঘালয়ের চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে। সায়ান মেঘালয়ের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পেরে জিজ্ঞেস করল, মেঘ তুই ঠিক আছিস? মেঘালয় এতক্ষণ চোখ বন্ধ করেছিল।
সায়ানের প্রশ্ন শুনে চোখ মেলে তাকালো। মিশুও প্রশ্ন শুনে চমকে তাকালো মেঘালয়ের দিকে। ওর চোখের দিকে তাকিয়ে ভেতরটা কেঁপে উঠল মিশুর। এমন দেখাচ্ছে কেন মেঘালয়কে? সে কি মিশুর আচরণে কষ্ট পেল? মিশু খাওয়া বন্ধ করে মাথা নিচু করে ভাবছে। এরকম রিয়েক্ট করাটা উচিত হয়নি। নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। এখন সবার সামনে কিছু বলাও যাবে না। খাওয়া শেষ হলে কথা বলতে হবে। কিন্তু এখন তো আর খেতেই পারবে না ও। আরাফ জিজ্ঞেস করল, তুই কি ব্যথা পেয়েছিস মেঘ? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, আরে না। তোরা অযথা ভাবছিস। আমি একদম ঠিক আছি। মিশু পিছন ফিরে তাকালো মাটির দিকে। ছোট্ট পাথরটা দেখেই ও বুঝে গেছে মেঘালয় সেটাতেই পড়ে আঘাত পেয়েছে। মনটা চরম খারাপ হয়ে গেল। মেঘালয়ের চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করল, সত্যি করে বলো তো মেঘ, তুমি ব্যথা পাওনি? মিশুর চোখের দিকে তাকালে মেঘালয় কিচ্ছু লুকাতে পারে না। ও বলল, এমন কিছু না। সামান্য একটু ব্যথা পেয়েছি। মিশুর কান্না এসে যাচ্ছে। কেন এরকম আচরণ করল ও? এই ছেলেটা ওকে কত ভালোবাসে, কত খেয়াল রাখে। আর ও শুধু শুধু কষ্ট দিয়ে ফেলল। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। মেঘালয় বলল, আমার অভ্যেস আছে এসবে। যখন হিমালয়ে যেতাম কত বড় বড় বিপদে পড়েছি। তুষারঝড়ের মতো অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি। এ আর কি এমন? বাদ দে, খা তোরা সবাই। সবাই খেতে শুরু করেছে। মিশু খাচ্ছে না দেখে মেঘালয় বলল, তুমি খাচ্ছ না কেন? আরে পাগলি, আমি রাগ করিনি। আমি কতবার বেস ক্যাম্পে গিয়েছি তুমি জানো? আমার এসব সামান্য আঘাতে কিছু হয় না। মাথায় না হয় সামান্য আঘাত পেয়েছ, আমার আচরণে ভেতরে যে আঘাতটা পেয়েছ সেটার কি অভ্যেস আছে? মিশুর প্রশ্নে টেবিলের সবাই মাথা তুলে তাকালো ওর দিকে। মিশুর চোখ ছলছল করছে। কেউ কিছু বলল না। মেঘালয় হেসে বলল, তুমি আমার বুকের ভেতর হাত ঢুকিয়ে কলিজাটা টেনে বের করে নাও, তবুও আমার একটুও কষ্ট হবে না। আমার লাইফটাই তো তোমার। খেয়ে নাও, নয়তো আমিও খাব না। মেঘালয় মিশুর মুখে খাবার তুলে দিল। মিশু এবার কেঁদেই ফেলল একেবারে। মেঘ বলল, এখনই কান্না করছো কেন? তুমি না বললা পানিতে নেমে অনেকগুলা কান্না করবা? এখন সব কান্না শেষ হলে তখন কাঁদবা কি? বলেই হেসে ফেলল। মিশুও হাসল। রৌদ্রময়ী মুগ্ধ হয়ে ওদের দুজনকে দেখছে। কিভাবে মেঘালয় এই বাচ্চা মেয়েটাকে এতটা ভালোবাসতে পারে? কাউকে পরোয়া করছে না, লোকজনের সামনেই ওকে তুলে খাওয়াচ্ছে। অন্য কোনো ছেলে হলে তো রেগে আর মিশুর সাথে কথাই বলতো না। মেঘালয় মিশুর সমস্ত কিছু সহ্য করে যায়। অদ্ভুত একটা মানুষ। খাওয়া শেষ করে ওরা পাশের দোকানগুলোতে এলো। হরেক রকমের কসমেটিক্স বিক্রি হচ্ছে। মিশু অবাক হলেও আগের মতো স্বাভাবিক হতে পারছে না। মন খারাপ লাগছে খুব। ওরা টুকটাক কেনাকাটা করতে লাগল। মেঘালয় বারবার মিশুকে বলল, যা মন চায় নাও। তবুও মিশুর কোনো ভাবান্তর নেই। ও কেমন নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে মেঘালয়ই বোধহয় ওকে ঘুষি মেরে ফেলে দিয়েছিল। মেঘ দিব্যি হেসে হেসে জিনিসপত্র দেখছে আর ও বিষণ্ণ হয়ে আছে। মিশু একা একা হাঁটতে হাঁটতে স্রোতের দিকে যেতে লাগল। মেঘালয় এসে ওর পাশে হাঁটতে লাগল। দুজনে এসে একসাথে পানিতে নামল। মেঘালয় হাঁটু জলে পা ডুবিয়ে মিশুকে এসে ওর পাশে বসতে বলল। কিন্তু মিশু ওর কথা শুনল না। ও একাই এগিয়ে যেতে লাগল গভীর স্রোতের দিকে। মেঘালয় বলল, ওদিকে যেও না, ওখানে স্রোত বেশি।
মিশুর কোনোই ভাবান্তর নেই। ও কেমন যেন স্থবির হয়ে গেছে। মেঘালয় ওর পিছু পিছু যেতে লাগল। মিশু একটা পাথরে আঘাত পেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়, তবুও থামল না। একটা একটা করে পাথর ডিঙিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ওদিকে স্রোতের গভীরতা বেশি। মেঘালয় এত করে ডাকছে তবুও শুনছে না। গিয়ে সামনে একটা গর্তে লাফিয়ে পড়ল। বুকের ভেতরটা ছ্যাতো করে উঠল মেঘালয়ের। আবার ব্যথা পেল না তো? কি যে করে মেয়েটা, শুধু শুধু দুশ্চিন্তায় ফেলে দেয়। দুপাশে বড় বড় পাথর আর মাঝখানে একটু গভীর। মিশু সেখানে ডুবে শুধু নাক আর চোখ বের করে চেয়ে আছে। চোখ পিটপিট করে তাকাচ্ছে মেঘালয়ের দিকে। পুরো শরীরটা পানির নিচে। স্রোত ওকে ঠেলে নিয়ে যেতে চাইছে, কিন্তু পাথরে পা ঠেলে বসে আছে ও। দুপাশেই বড় বড় পাথর থাকায় পাথরের সাথে আটকে আছে। ও যে খুব মজা পাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। চোখে হাসির ঝিলিক। স্বচ্ছ পানিতে বসে আছে, পা দুটো একসাথে জড়ো করে সেটাও বোঝা যাচ্ছে। মেঘালয় নেমে পাথরে হেলান দিয়ে বসে পড়ল। মেঘালয়ও ডুবে গেল প্রায়, শুধু মাথাটা বের হয়ে থাকল। মিশু শুধু নাক আর চোখ কান বের করে রেখেছে। পুরো শরীরটাই পানির নিচে। এদিকে কেউ নেই, শুধু ওরাই দুজন। মেঘালয়কে পাথরে হেলান দিয়ে বসতে দেখে মিশু এসে ওর কোলের উপর বসে পড়ল। মেঘালয়ের বুকে হেলান দিয়ে ডুবে রইল দুজনে। এদিকে বরফ শীতল জলের স্পর্শে শরীর শিউরে উঠছে দুজনের। মেঘালয় পানির নিচেই শক্ত করে মিশুকে ঝাপটে ধরে রইল। মিশু পাথরের আড়ালে মেঘালয়ের মাথাটা আচমকা ঠেস দিয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখল। মিশুর এরকম কাজে একদম অবাক হয়ে গেল মেঘালয়। সেজন্যই মেয়েটা এত দূরে এসে ডুবে বসে আছে, এতক্ষণে স্পষ্ট হল ওর কাছে। মেঘালয় চোখ খুলে রেখেছে, মিশুর চোখ বন্ধ। ওর চোখ দিয়ে পানি পড়ছে। মেঘালয় ওর ঠোঁটে একটা ছোট্ট কামড় দেওয়ার পর মিশু ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। মেঘালয়ের চোখে চোখ রেখে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি মেঘালয়, আর কখনো এভাবে তোমাকে আঘাত করব না। সরি, আমাকে মাফ করে দাও প্লিজ। বলেই দুহাতে নিজের কান ধরে বসে রইল। মেঘালয় হাসতে হাসতে বলল, এত বড় একটা সারপ্রাইজের পরও কি আর রাগ করে থাকা যায়? মিশু এসে ওর বুকে মাথা রেখে ডুব দিয়ে রইল অনেকক্ষণ। তারপর মাথা তুলে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, দম আটকে আসছিল উফফ। পানিগুলো জলের মতো ঠান্ডা। হা হা হা, পানি আবার জলের মতো ঠান্ডা হয় কি করে? মেঘালয় যেভাবে মিশুর মতো মিষ্টি, সেভাবে। মেঘালয় আবারও হেসে উঠল। মিশু ওর বুকে পিঠ ঠেকিয়ে বুকে হেলান দিয়ে শুয়ে পড়ল। মেঘালয় পাথরে হেলান দিয়ে বসে আছে, আর মিশু ওর বুকে হেলান দিয়ে আকাশের দিকে চেয়ে আছে। দুজনেই একসাথে আকাশ দেখছে। আকাশ ঘন নীল, সাদা তুলোর মতন মেঘ উড়ছে। মিশু এক মেঘালয়ের বুকে হেলান দিয়ে আরেক মেঘালয় দেখছে। পিছনে মেঘালয়, ডানে মেঘালয়, বামেও মেঘালয়। যার বুকে হেলান দিয়ে কোলে বসে আছে, সেও মেঘালয়। আর মাথার উপর উড়ছে মেঘ আর মেঘ। আহ, কি অদ্ভুত সুখ! অনেকক্ষণ পানিতে এভাবে ভেসে ভেসে আকাশ দেখল। আস্তে আস্তে এদিকে লোকজন আসতে শুরু করেছে। এতক্ষণ এখানে কেউ ছিল না। লোকজনের সামনে এভাবে শুয়ে থাকা যায় না। মেঘালয় মিশুকে নিয়ে সেখান থেকে উঠে আসল। দুজনে একটা পাথরের উপরে বসে একে অপরের পিঠে হেলান দিয়ে বসে বসে বিছানাকান্দির মুগ্ধ করা সৌন্দর্য দেখতে লাগল। যত বিকেল হচ্ছে, স্রোত তত বেড়ে যাচ্ছে। রৌদ্রময়ীর একজন ভালো সঙ্গী জুটে গেছে, পূর্ব।
বাকিরা যখন জলের ভেতর শুয়ে আকাশ দেখছিল, পূর্ব তখন রোদের সাথে বসে গল্প করছিল। রোদ পাথরে বসে পানিতে পা ডুবিয়ে অনেকক্ষণ গল্প করল ওর সাথে। পূর্বর কিছু ছবি তুলে দিল, পূর্ব ওর অনেক ছবি তুলল, বাকিদের ছবিও তুলল। মিশু আর মেঘালয় দূরে হারিয়ে গিয়ে পানিতে ডুবে প্রকৃতি আর প্রেমের নেশায় মেতেছে। আর ওরা সবাই মিলে হাসি ঠাট্টা, দুষ্টুমি, পানি ছুড়োছুড়ি করতে লাগল। রোদের মন এখন একদম ভালো। রোদ নিজেও অনেকক্ষণ পানিতে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ দেখতে খুবই ভালো লাগে ওর। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। মেঘালয় মিশুকে বলল, চলো এবার ওদের কাছে যাই। অনেকক্ষণ এখানে বসে আছি। আমার ইচ্ছে করছে আজীবন এখানে থেকে যাই। মেঘালয় হাসল। হাত ধরে মিশুকে টেনে তুলে আস্তে আস্তে হেঁটে ওর বন্ধুদের দিকে আসতে লাগল। অনেকক্ষণ পাথরের উপর বসে গল্প করেছে ওরা, একে অপরকে পানি আর পাথর দিয়ে মারামারি করেছে। মিশুর মজার মজার কথা শুনে বিভোর হয়ে রইল মেঘালয়। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর সূর্যাস্ত দেখতে দেখতে ওরা নৌকায় করে আবারও ঘাটের দিকে ফিরছিল। আজকের দিনটা অন্যরকম একটা দিন ছিল। সন্ধ্যার আগ মুহূর্তে বিছানাকান্দির সৌন্দর্য একদম মোহনীয় হয়ে ওঠে। মিশু বারবার বলতে লাগল, পাথর কেন খাওয়া যায় না? বালি কেন খাওয়া যায় না? মেঘালয় কেন খাওয়া যায় না? পূর্ব বলল, মেঘালয় খাওয়া যায়। সবাই হেসে উঠল ওর কথা শুনে। নৌকায় ফেরার সময় সন্ধ্যা নেমে এসেছে। নদীর শীতল হাওয়ায় শরীর হিম হয়ে যাচ্ছে। তার উপর ভেজা কাপড়ে সবাই বসে আছে। শিরশির করে ঠান্ডা বাতাস লাগছে গায়ে। শরীর ফুঁড়ে যেন বাতাস ঢুকে যাচ্ছে ভেতরে। মেঘালয় মিশুকে ধরে রইল। ওর উষ্ণ স্পর্শে মিশুর একটুও শীত করছে না। কিন্তু বাকিদের অবস্থা করুন। রোদ রীতিমতো ঠান্ডায় কাঁপছে। মেঘালয় সবকিছুতে অভ্যস্ত। সে পর্বতারোহণে গেলে কত ঠান্ডা সইতে হয়। হিমালয়ের বরফে জমে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় একেবারে। রাত্রিবেলা সবাই মিলে আড্ডায় বসেছে। বাংলোর সামনে কাঠখড়িতে আগুন লাগিয়ে দিয়ে চারিদিকে বসে সবাই মিলে আগুন পোহাচ্ছে আর গল্প করছে। মৃদু কুয়াশা পড়েছে চারিদিকে, আজ আবার পূর্ণিমা। চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়েছে। চাঁদের আলোয় চা বাগানের পাতাগুলো চকচক করছে। পুরো বাগান একদম নিস্তব্ধ। সুবিশাল চা বাগানের পাশে আবার ঘন ঝোপ জঙ্গল। রাতের নির্জনতা আরও বেশি তীব্র হয়ে উঠেছে। ঝিঝির ডাক কানে আসছে। এরকম পরিবেশে কাঠখড়িতে আগুন লাগিয়ে আগুন পোহানো আর আড্ডা দেয়ার মাঝে অন্যরকম একটা আনন্দময় উত্তেজনা কাজ করছে সবার মধ্যে। মিশু ও মেঘালয় পাশাপাশি বসেছে। মিশুর পাশে রৌদ্রময়ী ও সায়ান। পূর্ব ঠিক রোদের সামনে মুখোমুখি হয়ে বসেছে। এভাবে বসার কারণে সরাসরি চোখ চলে যাচ্ছে রোদের দিকে। পূর্ব অজান্তেই বারবার ওর দিকে তাকাচ্ছে। নিজেও জানে না এতবার তাকাচ্ছে ও। কিন্তু রৌদ্রময়ী বুঝতে পারছে পূর্ব বারবার ওকে খেয়াল করছে। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিচ্ছে। সায়ান গিটারে টুংটাং সুর তোলার চেষ্টা করছে। মিশু ও রোদ দুজনে গল্প করছিল এতক্ষণ। গিটারে মিউজিক ওঠার পর ও থামল। মেঘালয়ই প্রথমে গান শুরু করল। শরবত মঙ্গল রাধে বিনোদিনী রাই। বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়। পিছন থেকে ক্রিঞ্চ তখন আড়ে আড়ে চায়। জল ভর রাধে ও গয়ালের ঝি। কলস আমার পূর্ণ করো রাধে বিনতি। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে যায়। বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পায়? কালো কালো করিস নালো ও গয়ালের ঝি।
আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? এই লাইনটা গাওয়ার সময় মেঘালয়ের গলায় অন্যরকম কম্পন হল। কণ্ঠের ওঠানামার সাথে গানের লিরিকটা মিশে একদম অন্যরকম লাগছিল। গানের কথাগুলো যেন রোদকে উদ্দেশ্য করেই গাওয়া হচ্ছে। রোদ মাথা নিচু করে আগুনের দিকে চেয়ে আছে। ওর চোখে পানি এসে যাচ্ছে। পূর্ব খেয়াল করল রোদের চোখের পানি। ইশারায় মেঘালয়কে থামতে বলল ও। মেঘালয় থামল না। গাইতে গাইতে হুট করেই এক গান থেকে অন্য গানে চলে গেল। পূর্ব হাসল মেঘালয়ের গান বদলানো দেখে। আর কেউ কিছু বুঝুক না বুঝুক, মেঘালয় সবকিছু বুঝে ফেলে। ও অন্য একটা গান শুরু করে দিল। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। পূর্ব মুচকি হাসল। রোদ চোখ তুলতেই ওর সাথে চোখাচোখি হল। এবার গানটা একদম ঠিক আছে। মেঘালয় গেয়েই যেতে লাগল। মিশু নিষ্পলকভাবে চেয়ে আছে মেঘালয়ের পানে। বুকের ভেতরটা কেমন যেন করছে। আস্তে আস্তে কি ও মেঘালয়ের প্রেমে পড়ে যাচ্ছে? প্রেমে পড়ার অনুভূতি কি এমন হয়? বুকের বামপাশে চিনচিন ব্যথা অনুভূত হয়। কেমন কেমন যেন লাগতে থাকে সবসময়। বারবার দেখতে ইচ্ছে করে, উঠে ইচ্ছে করে। এত কাছে থেকেও এক ধরনের বিষণ্ণতা ছেয়ে যায় সবসময়। মেঘালয় গান শেষ করতেই সায়ান মিশুকে বলল, ম্যাশ ভাবি এবার আপনি গান গেয়ে শোনাবেন। মিশু লাফিয়ে উঠল, আমি? না না না। বারে, সেদিন ডান্স দিল আর আজকে গান শোনাতে পারবা না? গান গাইতেই হবে। শুরু করো তো। সব বন্ধুরাই মিশুর গান শোনার জন্য জোর করতে লাগল। এমনকি রোদ ও মিশুকে অনুরোধ করছে একটা গান শোনানোর জন্য। মিশু করুণ চোখে মেঘালয়ের দিকে চাইল। মেঘালয় তো ডান্স দেয়াতে রেগে গিয়েছিল, আজকেও কি রেগে যাবে নাকি? থাক, গাওয়া যাবে না। মেঘালয় নিজেই ওকে বলল, সবাই এত করে বলছে একটা গান শোনাচ্ছ না কেন মিশু? শোনাও। মেঘালয় ও দুবার বলল। মিশুর আর ভয় হচ্ছে না। রাত বেড়ে যাচ্ছে, মাথার ওপর কুয়াশা পড়ে ভিজে যাচ্ছে চুল। সামনে আগুন, গোল হয়ে বসে আছে বন্ধুরা। সবাই নিশ্চুপ, রাতের নির্জনতা বিরাজ করছে সবার মনে। কেউ কোনো কথা বলছে না। ঝিঝি ডাকছে, চা বাগানের অন্যরকম একটা শব্দ আছে। কেমন যেন ভৌতিকতা বিরাজ করছে। রাতের পোকারা ডাকছে, নির্জনতা কানে এসে বাজছে। সব মিলিয়ে অদ্ভুত মুগ্ধতা ছড়িয়েছে সবখানে। মিশু চোখ বন্ধ করে গান গাইতে আরম্ভ করল। কার্নিশে ভুল, অবেলা বকুল। থাকো ছুঁয়ে একুল ওকুল। থাকো ছুঁয়ে শহুরে বাতাস। ছুঁয়ে থাকো নিয়ন আকাশ। আবছায়া চলে যায় হিজলের দিন। অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন। জলে ভাসা পদ্ম যেমন। মিশুর কণ্ঠে অদ্ভুত মায়া। খুব অনুভূতি নিয়ে গাইছে গানটা। ওর গলার স্বরের সাথে রাতের নির্জনতা মিশে গিয়ে বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে সবার। গানের প্রত্যেকটা শব্দ ও এমনভাবে উচ্চারণ করছে যে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। যার যত সুপ্ত ব্যথা আছে, সব ব্যথা মাথাচাড়া দিয়ে উঠল। রোদের চোখ ছলছল করছে। বাকিরা একদম স্তব্ধ। মিশু গেয়েই চলেছে। আহা পারতাম, যদি পারতাম। আঙুলগুলো ছুঁয়ে থাকতাম। বিষাদেরই জাল টালমাটাল। এ কোনো দেয়াল, এ কোনো আড়াল। ছাই হয় গোধূলি কারে যে বলি। এ কোনো শ্রাবণ আজ বয়ে চলি। আহারে জীবন, আহা জীবন। জলে ভাসা পদ্ম যেমন। মিশুর চোখ বন্ধ। কিন্তু গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।
কাঠখড়ির আগুনের আলোয় চিকচিক করছে ওর গাল। ওর মায়াবী মুখের দিকে চেয়ে থেকে মেঘালয়ের বুকের চিনচিন ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে। হঠাৎ করেই সবাই নস্টালজিক হয়ে পড়েছে। মিশু গানটা গেয়েই যাচ্ছে। ওর গাল বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। বাকিরাও সবাই হঠাৎই কেমন যেন স্থবির হয়ে পড়েছে। এই গানটা তো ওরা অনেকবার শুনেছে, কিন্তু আজকে মিশুর গলায় শুনেছে কেমন যেন বুকটা ব্যথা করছে। পুরনো লুকানো কষ্টগুলো জেগে উঠছে সব। সবার আগে আরাফ উঠে দাঁড়াল। ওরও খারাপ লাগছে এভাবে বসে থাকতে। আরাফ উঠে হেঁটে চলে গেল। মিশু চোখ বন্ধ করে গেয়েই যাচ্ছে। রোদ ও আর বসে থাকতে পারল না। ওর এখন কাঁদতে হবে, যে কোনো কোথাও গিয়ে সবার আড়ালে বসে কাঁদতে হবে ওকে। কিছুতেই কান্না চেপে রাখতে পারছে না ও। রোদ উঠে যাওয়ার পর পূর্ব ও চিন্তিত মুখে রোদকে অনুসরণ করল। মেঘালয় অবাক হয়ে ওদের চলে যাওয়া দেখল। সায়ান একাই বসে থাকবে কিভাবে, তাই সেও উঠে এলো। ওর গায়ে থাকা চাদরটা মেঘালয়কে দিয়ে ইশারায় মিশুকে পরিয়ে দেয়ার কথা বলে সায়ান ও চলে গেল। এখন খোলা আকাশের নিচে আগুনের পাশে শুধু মিশু আর মেঘালয়ই বসে রইল। মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ। ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ। মেঘালয় মিশুর কাঁধে হাত রাখল। মিশু চোখ মেলে তাকাল। মেঘালয় ওর চোখের পানি মুছে দিয়ে বলল, মিশু, ভালোবাসি তোমাকে। মিশু আর নিজেকে সামলাতে পারল না। মেঘালয়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। মেঘালয় ওকে বাধা দিলও না। কোনো অচেনা ব্যথা নাড়া দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পেরেছে ও। তাই আর কোনো শব্দও করল না। মিশু অনেকক্ষণ ধরে কান্না করার পর চোখ মেলে তাকাল। অবাক হয়ে বলল, সবাই গেল কোথায়? তুমি সবাইকে ইমোশনাল করে দিয়েছ। কেউ কারো চোখের জল কাউকে দেখাতে চায় না। কি বলো? আমার না হয় কষ্ট হচ্ছে, সবার কেন হবে? সবারই কি কষ্ট আছে? সবারই নিজস্ব কিছু বেদনা আছে মিশু। কারো কম, কারো বেশি। কিন্তু কষ্ট সবারই ভেতরে চাপা আছে। মেঘালয় মিশুকে বুকে আলতো করে চেপে ধরে চাদরটা দুজনের গায়ে দিল। একটা চাদরের ভেতরে দুজনে গুটিসুটি মেরে বসে একে অপরকে জড়িয়ে ধরে রইল। মাথার উপর টুপটুপ করে কুয়াশা পড়ছে। রাত বেড়ে অনেক হয়েছে। কিন্তু এই নির্জনে এভাবে জোড়াজড়ি করে বসে থাকতেও সুখ সুখ অনুভূত হচ্ছে। সাথে একটা নীল বেদনাও ছেয়ে আছে। মিশু মেঘালয়ের বুকে মাথা রেখে বলল, আমার খুব কষ্ট হচ্ছে মেঘমনি। হুম বলো। আমি তোমার সব কষ্ট দূর করে দিব মিশু। মিশু একটু সময় নিল। চোখ মুছে ওর বুকে আরও একটু মুখ গুজে দিল। হাতের বাঁধন আলগা করে দিয়ে ওর বুকে মাথা রেখে বলে যেতে লাগল, আমার সাথে সবসময় এমন কেন হয়? আমি সেই কৈশোর থেকেই বারবার এই জিনিসটার সম্মুখীন হই। আমাকে তো ছোটবেলা থেকেই রোজগার করে করে খেতে হয়। জানো, যখন আমি কারো কাছে কাজের জন্য যাই, কতজন আমাকে কত রকম বাজে প্রস্তাব দেয়। একদিন এক কর্মকর্তার কাছে 1.5 ঘন্টার মতো বসেছিলাম যেন ওই প্রজেক্টের কাজে আমাকে কর্মী হিসেবে নেয়। কিন্তু 1.5 ঘন্টা পর সবাই চলে গেলে আমাকে একা পেয়ে উনি বললেন, এত সুন্দর শরীর থাকতে এভাবে কাজের জন্য বসে থাকা লাগে? সন্তুষ্টির বিনিময়ে সন্তুষ্টি। খুব বাজে উক্তি করেছিল। এরকম প্রায়ই হয় আমার সাথে। শুধু আমার সাথেই সবাই কেন এমন করে? মেঘালয়? মেঘালয় নিশ্চুপ। মুখে কথা আসছে না। মিশুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি তো। আর কেউ কখনো এভাবে বলার সাহস পাবে না মিশু। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর হয়তো পাবে না।
কিন্তু আমার ভেতরে যেগুলো চাপা পড়ে আছে এসব তো কখনো মুছবে না আমার মাথা থেকে। লোকাল বাসে উঠলে দু একটা ছেলে পিছনে হাত বুলিয়ে চলে যায়, বুকে পেটে হাত দিয়ে চলে যায়। ট্রেনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবা, সেখানেও এরকম লাঞ্ছনার শিকার হতে হয়। একবার বাড়িতে কেউ ছিল না, এক কাজিন এসে সুযোগ নিল। আমার সাথেই কেন এমন হয়? আর কারো সাথে তো এমন হয় না। আমার সাথে কেন সবসময় এমন হয়? মিশু অঝোর ধারায় কাঁদছে। কাঁদতে কাঁদতে মেঘালয়ের শার্ট খামচে ধরে বলল, আমি আর কিছু বুঝি বা না বুঝি, ধর্ষিতা কিভাবে হয় সেটা ঠিকই বুঝি। আর শরীরের দিকে সবাই কিভাবে লোভাতুর দৃষ্টিতে তাকায়, আমার মরে যেতে ইচ্ছে করে। আমার যে আর কোনো উপায়ও নেই। আমার বাবা নেই, মা অসুস্থ। আমি যদি নিজে রোজগার না করি, আমার মা বোন না খেয়ে মরবে। আর যদি রোজগারের জন্য বাইরে বের হই, অফিসেও জামার নিচ দিয়ে কেউ শরীরে হাত দেবে। এসবের হাত থেকে বাঁচার জন্য ভাবি, আমি বাইরে বের হব না, সারাদিন ঘরে বসে থাকব। তাহলে না খেয়ে মরতে হবে আমাদের। মেঘালয়ের চোখ দিয়ে পানি পড়ছে। মিশুর ভেতরে এত চাপা কষ্ট জমেছিল ওর জানা ছিল না। এতটুকু বয়সে এরকম যন্ত্রণাগুলো নিয়ে মেয়েটা বেঁচে আছে কিভাবে? আর কোনো দিনও এক বিন্দু কষ্টকেও মিশুর ধারে কাছে পৌঁছাতে দেবে না মেঘালয়ে। এতে নিজের জীবন চলে যায় যাক। মেঘালয় মিশুকে শক্ত করে ধরে বলল, আমি এখন তোমার সব। আমাকে নিয়ে বাঁচবা, আর কখনো এরকম কিছু তোমার সাথে ঘটবে না। মিশু মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি না হয় একটা মিশুর দায়িত্ব নিলে। সারা দেশে এমন হাজার হাজার মিশু আছে যাদেরকে পেটের দায় রোজগার করতে নামতে হয়েছে। কিন্তু মানুষ তাকে সুযোগ পেয়ে সিচুয়েশনে ফেলে ইচ্ছেমতো ব্যবহার করছে। এরকম মিশুদের কান্না দেখার মতো কেউ নেই। মেঘালয় বলল, আমি জানি। আমার ইচ্ছে করত সব দুঃখী মেয়ের জন্য কিছু করি। কিন্তু সেটা তো হয়ে ওঠে না। সবার জন্য কিছু করতে না পারি, একটা মানুষের মুখে তো হাসি ফোটাতে পারি। পারি না? তুমি খুব ভালো মেঘালয়, খুব ভালো। আমি খারাপ। আমিও ট্রেনের ভেতর কন্ট্রোল হারিয়ে তোমাকে চুমু খেয়ে ফেলেছিলাম। মিশু বলল, সেজন্যই তো তুমি ভালো। এই ছোট্ট একটা ভুলের জন্য তুমি আর কোনো কিছু না ভেবেই সেদিনই আমাকে বিয়ে করে ফেললে। শুধুমাত্র এই ছোট্ট পাপের প্রায়শ্চিত্ত করতে, আমার কান্নার মূল্য দিতে। আর কোনো ছেলেই বা এটা করবে? মেঘালয় মিশুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। চোখ মুছে দিল। একই চাদরে দুজনে গুটিসুটি মেরে বসে রইল অনেকক্ষণ। রাত বেড়ে যাচ্ছে, মেঘালয় উঠে দাঁড়িয়ে মিশুকে কোলে তুলে নিল। চাদরটা গায়ে জড়িয়ে নিল ভালোমতো। মিশু ওর গলা ধরে রইল দুহাতে। মেঘালয় ওকে নিয়ে রুমের দিকে পা বাড়াল। দূর থেকে ওদেরকে এভাবে দেখল রোদ ও পূর্ব। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে মিশু মেঘালয়ের দিকে চেয়েছিল নিশ্চুপ হয়ে। মেঘালয় ওর চোখ মুছে দিয়ে বুকে চেপে ধরে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, মিশু অঝোর ধারায় কাঁদছিল। এসব দেখে রোদেরও ইচ্ছে করছিল এভাবে কারো বুকে মাথা রেখে কাঁদতে পারত যদি। এতক্ষণ চুপচাপ থাকার পর পূর্বই প্রথম কথা বলল, রোদ। রোদ চমকে উঠে বলল, হুম, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছিল না। তুমি একা থাকলেই তোমার আপসেট লাগবে। আমার মনটা আপনারা অনেক ভালো করে দিয়েছেন। সবসময় মন ভালো করে দেওয়ার দায়িত্ব নিয়ে বসে থাকলে তো সারাক্ষণ আমাকে পাহারা দিতে হবে। তা হোক। সারাক্ষণ পাহারা দিলেও যদি একটা মানুষের মন ভালো রাখা যায় সেটাই বা কম কিসে বলো? মেঘালয় নিজের সবটুকু দিয়ে ওই মেয়েটার সমস্ত কষ্ট দূর করে দিতে পারলে আমি কেনই বা শুধু মনটা ভালো রাখতে পারবো না বলো? রোদ হাসার চেষ্টা করে বলল, আপনারা অনেক ভালো।
আমার লাইফে আমি কখনো এরকম মানুষ দেখিনি। পূর্ব বলল, আমি ছোটবেলা থেকেই মেঘালয়ের সাথে বড় হয়েছি। আমরা 4 বন্ধু একসাথে আছি প্রায় 6 বছর হল। কেউ কাউকে ছাড়িনি মুহূর্তের জন্য। আর অন্য কারো সাথে এত ভালো বন্ধুত্বও করিনি। কারণ কারো সাথে আমাদের এরকম মনের মিল হতো না। সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে। একমাত্র মেঘালয়, সায়ান আর আরাফকেই দেখেছি যারা কখনো নিজের স্বার্থের কথা ভাবে না। রোদ বলল, সত্যিই আপনারা অনেক ভালো। পূর্ব আকাশের দিকে তাকাল। কুয়াশার মাঝেও চাঁদের সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। ও বলল, রোদ তোমার জ্যোৎস্না ভালো লাগে? খুব ভালো লাগে। আমার অমাবস্যা এখন বেশি ভালো লাগে। সারা বছর যদি অমাবস্যা লেগে থাকত তাহলে খুবই ভালো হতো। রোদের কথায় অভিমান মেশানো। পূর্ব বুঝতে পেরে বলল, কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা আজকে বিছানাকান্দিতে গোসল করতে কেমন লেগেছে বলো? খুবই ভালো। শুয়ে শুয়ে আকাশ দেখতে যা আনন্দ হচ্ছিল। এমন সময় আরাফের গলা শোনা গেল। পূর্ব ও রোদ বারান্দায় দাঁড়িয়েছিল। আরাফ বারান্দায় এসে ফোনে কার সাথে যেন কথা বলছে। আরাফের রাগ মিশ্রিত গলা শুনে রোদ ভয় পেয়ে বলল, ওনার এত রাগ কেন? পূর্ব বলল, ওই ছেলেটা কেমন যেন হয়ে গেছে। একটা মেয়েকে খুবই ভালোবাসত ও। একদিন কোনো কথাবার্তা ছাড়াই মেয়েটি রাতে ফোন দিয়ে বলল, আজকে আমাকে দেখতে এসে একেবারে ম্যারেজ রেজিস্ট্রি করে ফেলেছে। আমি অনেক কান্নাকাটি করেও, অনেক কিছু বলেও কিছুতেই বিয়েটা আটকাতে পারিনি। তারপর থেকে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় ওর। মাঝে মাঝে মেয়েটি ফোন দিয়ে কান্নাকাটি করে বলতো, আরাফ আমি তোমাকে খুব মিস করি। আরাফ অনেক কষ্ট পেয়েছিল। মেয়েটি একদিন ফোন দিয়ে জানালো ওর বিয়ে হয়ে গেছে। এখন স্বামীর বাসায় থাকে। আরাফের সাথে টোটালি যোগাযোগ বন্ধ হয়ে যায় ওর। কষ্ট সহ্য করতে করতে ছেলেটা যখন সামলে উঠেছে, তখন একদিন হঠাৎ প্রকাশ পেল মেয়েটির আসলে বিয়ে বা রেজিস্ট্রি এসব কিছুই হয়নি। মেয়েটি একটা ছেলের সাথে নতুন রিলেশনে জড়িয়েছে আর আরাফের সাথে ব্রেকআপ করার জন্য বিয়ে নামক মিথ্যে কথাটা বলেছে। রোদ অবাক হয়ে বলল, এরকম মেয়েও জগতে আছে? অদ্ভুত। আপনারা খোঁজ নিতে পারেননি? মেয়েটির বাসা দূরে ছিল। তাছাড়া আলাদা করে যাচাই করার তো দরকার নেই, কারণ গার্লফ্রেন্ডকে আরাফ খুবই বিশ্বাস করত। কে জানত এই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে ধোঁকা দেবে। রোদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পূর্ব বলল, এরপর থেকেই আরাফ কেমন যেন বদমেজাজি হয়ে গেছে। মেয়েদেরকে সহ্যই করতে পারত না। অনেক দিন পর এখন মিশুকে দেখে একটু একটু করে ওর রাগটা কমে যাচ্ছে। মিশুকে দেখে ওর নাকি মেয়েদের প্রতি ধারণাটা একটু বদলেছে। জীবনটা এত বিচিত্র কেন? পূর্ব বলল, বিচিত্র বলেই তো এটা জীবন। বিচিত্র না হলে তো এটাকে জীবন বলা যায় না। বিচিত্রতা আছে বলেই জীবনের সুখের স্বাদটুকু উপলব্ধি করতে পারি। ঢাকায় পৌঁছে নিখিল ও দুপুর সরাসরি মেঘালয়ের বাসায় চলে এলো। আকাশ আহমেদ চাবি পাঠিয়ে দিয়েছেন। বাড়ির ভেতরে ঢুকে দুপুর চোখ বড় বড় করে বলল, ও মা, এত সুন্দর বাড়ি, রীতিমতো প্যালেস। নিখিল ওকে নিয়ে ভেতরে ঢুকেই মেইন দরজা লক করে দিল। ওরা বাইরে থেকে খেয়ে এসেছে। ফ্রেশ হয়ে দুপুর রুমে আসার পর নিখিল বাথরুমে চলে গেল। নিখিল বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল দুপুর বিছানায় শুয়ে আছে। ওর শাড়ি হাঁটু অবধি উঠে থাকার কারণে ফর্সা পা দেখা যাচ্ছে। ও এসে বলল, শাড়ি ঠিক করে নাও। দুপুর শাড়ি ঠিক করতে করতে বলল, তো কি হয়েছে? তুমি আর আমিই তো। আর কে বা আছে এই বাড়িতে?
এখনো আমাদের বিয়ে হয়নি দুপুর। এমন কোনো কিছু করো না যাতে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। দুপুর এসে নিখিলের গলা জড়িয়ে ধরে বলল, কবে বিয়ে করব আমরা? নিখিল দুপুরের হাত ছাড়িয়ে নিয়ে পাশে বসল। ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আরও অনেক সময় লাগবে। এটা সিনেমা নয় যে আজকে বিয়ে করলা, কালকে ডিভোর্স দিয়ে আবার পরশু আরেকজনকে বিয়ে করলা। দুপুর বাচ্চাদের মতন মুখ করে বলল, এভাবে বলছো কেন? নিখিল হেসে বলল, সরি লক্ষ্মীটি, আমি ভাবছি সবকিছু নিয়ে। আরও অনেক সময় লাগবে সবকিছু সামলে নিতে। প্রথম কাজ হচ্ছে তোমার বাবা আর অরণ্যর বাবাকে ডেকে নিয়ে এসে সবকিছু বুঝিয়ে বলা। এজন্য ও কিছুদিন সময় দরকার। আমরা এখানে কিছুদিন থাকার পর ওনাদেরকে ডেকে এনে সবকিছু বুঝিয়ে বলবো। আমি কোনো ঝামেলা পছন্দ করি না। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে যাক সেটাই চাই। সেজন্য সময় আর ধৈর্য দরকার। দুপুর জিজ্ঞেস করল, তারপর কি হবে? নিখিল বলল, ওনারা নিজে থেকে তোমার আর অরণ্যর তালাকের ব্যবস্থা করবে। আমাদেরকে কিছুই করতে হবে না। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ওনাদেরকে ভালোমতো বুঝিয়ে বলা। আর আমার দ্বিতীয় দায়িত্ব, এর মধ্যে একটা চাকরি জুটিয়ে ফেলা। আমি চাকরি পেয়ে গেলে বাসায় জানাবো তোমার কথা। ততদিনে সবকিছু আশা করি ঠিকঠাক হয়ে যাবে। আমি পালিয়ে বিয়ে করতে চাই না দুপুর। বাবা মা তোমাকে সম্মানের সাথে আমাদের বাসায় নিয়ে যাক সেটা চাই। দুপুর নিখিলের গলা জড়িয়ে ধরে বলল, তুমি এত ব্রিলিয়ান্ট কেন শুনি? এরই মধ্যে এত কিছু ভেবেও ফেলেছ? এজন্যই এত ভালোবাসি তোমায়। ভালোবাসো ভালো কথা। গলায় বাদরের মতো ঝোলাঝুলি করছো কেন? ইস, এরকম করছো? যাও, আমি অরণ্যর কাছেই চলে যাব। তুমি খারাপ। আমাকে একটুও ভালোবাসো না। নিখিল দুপুরকে বুকে নিয়ে বলল, এখানে কান পেতে শোন তো ভেতরে কি বলে। এই কটা দিন আমার কি অবস্থায় গেছে জানিস? জানি। আমি না জানলে আর কে জানবে? এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও তো তুমি। দুপুর ঠোঁট বাঁকিয়ে বলল, ঘুমাবো? সারারাত জেগে জেগে গল্প করব ভাবলাম। মায়ের দিব তাহলে। এমনিতেই এই কদিনে চেহারার অবস্থা 12টা বাজিয়ে ফেলেছ। এখন তুমি শুয়ে একটা ঘুম দিবা। আমার বুকে মাথা রেখে ঘুমাবা। আর কিচ্ছু করব না? না, আর কিচ্ছু করব না। সিরিয়াসলি? থাকতে পারবা তুমি? নিখিল হেসে বলল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি। একদিন তোমার আপুকে বিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে সারারাত তোমার বিছানায় ছিলাম মনে পড়ে? সারাটা রাত তুমি ছটফট করেছ, আমি স্বাভাবিক ছিলাম। তোমাকে শুধু বুকে জড়িয়ে ঘুমিয়েছি। আর কিচ্ছু করিনি। এত ভালো হলে চলে? বারে, খারাপ হলেও দোষ, আবার ভালো হলেও দোষ? দুপুর হেসে ফেলল। বলল, না ঠিক আছে। এত কিছুর পরেও তোমাকে পাচ্ছি সেটাই অনেক। এখন আমি তোমার জন্য এক যুগ অপেক্ষা করতে পারব। শুধু আমার সামনে বসে থাকো। আমি শুধু দেখব আর থাকব। নিখিলের বুকে মাথা রেখে মাথাটা উপরে তুলে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল দুপুর। আর কোনো কিছুর প্রয়োজনই তো নেই, এই মানুষটা সারাক্ষণ চোখের সামনে বসে থাকলেই যথেষ্ট। আর কি বা চাই? একটা জীবন এভাবে দেখে দেখেই পার করে দেয়া যাবে। 53 সকালে মিশুর ঘুম ভাঙলেও শুয়েই রইল ও। মেঘালয় বলে দিয়েছে যেন ওকে ফেলে না ওঠা হয়। আগে ঘুম ভাঙলেও শুয়ে থাকতে হবে। মিশু মাথাটা তুলে মেঘালয়ের মুখের দিকে তাকাল। জানালার ফাঁক দিয়ে হালকা রোদের ঝিলিক এসে মেঘের মুখের উপর পড়েছে। কি দারুণ দেখতে লাগছে মেঘালয়কে।
ফর্সা মুখে লাল রোদ পড়ে কেমন রাঙা হয়ে উঠেছে চেহারাটা। ঘন ঘন দুটো ভ্রুয়ের নিচে দুটো টানা চোখ, চোখের পাপড়িগুলোও খুব ঘন আর সুন্দর। গালে খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বড় হয়ে গেছে। শুভ্রতা ছেয়ে আছে গালে, নাকে, মুখে। কি সুন্দর গোলাপের পাপড়ির মতন ঠোঁট। নাকটা লম্বা, গলাটা একটু বেশিই ফর্সা। গলা থেকে বুকের দিকে নামলে পাঞ্জাবির উপরের বোতামটা খোলা রাখলে যতটুকু জায়গা দেখা যায়, মেঘালয়ের ওই জায়গাটুকু পৃথিবীর সেরা সৌন্দর্য মনে হয়। ফর্সা বুকে দু একটা লোম উকি দেয়, কি যে মায়া লাগে। মিশু অনেকক্ষণ এভাবে চেয়ে চেয়ে এসব ভাবতে লাগল। মেঘালয় চোখ মেলে তাকাল। মিশুকে বুকে জড়িয়ে নিয়ে মিশুর কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলল, সুপ্রভাত মিষ্টি মিশু। মেঘালয়ের উষ্ণ স্পর্শে মিশু আবেশে চোখ বুজে ওর বুকে মাথা রেখে বুকের টিপটিপ আওয়াজ শুনতে লাগল। যেন ওর হার্টবিট প্রতি স্পন্দনে বলছে, মিশু ভালোবাসি তোমাকে, ভালোবাসি মিশু। মিশু আলগা হাতের আলতো বাঁধনে আঁকড়ে ধরে রইল ওর প্রিয় মানুষটাকে। বাংলোর পাহারাদার সকালে গরম গরম ফুলকো লুচির সাথে তরকারি রান্না করেছেন, সাথে গরম চাও। মেঘালয় ও ওর বন্ধুরা একসাথে বসে নাস্তা করে নিল। এরপর বেরিয়ে পড়া হলো ঘুরতে যাওয়ার জন্য। আজকের গন্তব্যস্থান জাফলং। জাফলংয়ের রাস্তাও খুব খারাপ। লেগুনায় ওঠার সময় পূর্ব ও রোদ পাশাপাশি বসল। তাই দেখে মিশু বলল, আজকে পূর্বে দারুণ রোদ উঠবে। সবাই মুচকি হাসল। মিশু ও মেঘালয় পাশাপাশি বসে মিশুকে সবার শেষে বসতে দেয়া হলো যাতে রাস্তা দেখতে দেখতে যেতে পারে। জাফলংয়ের রাস্তাটা খারাপ হলেও দেখতে সুন্দর। মেইন রোড ধরে যাওয়ার সময় অনেক সুন্দর চা বাগান, পাহাড় আর এক সারিতে 3টা ঝর্ণাও দেখতে পাওয়া যায়। মিশুর আবার ঝর্ণার প্রতি খুবই দুর্বলতা। কিন্তু একটাই সমস্যা, রাস্তায় প্রচণ্ড ধুলা। আজকে মিশু একটা রাউন্ড ফ্রক জাতীয় ড্রেস পরায় ওকে একদম পুতুলের মতো লাগছে। ওদের সবাইকে একসাথে দেখলে সবার আগে মিশুর দিকে নজর যাচ্ছে, নিতান্তই ছোট্ট বাচ্চা মনে হচ্ছে ওকে। মেঘালয় সিটে বসে এক হাতে ওকে ধরে রইল। গতকালের লেগুনা টাই আজকেও নেয়া হয়েছে। ড্রিভারের সাথে বেশ খাতির জমে গেছে। উনি বললেন, মামারা আজকেও গান ধরেন। পূর্ব দুষ্টুমি করে বলল, অবশ্যই মামা। আপনাকে খুশি করার জন্য আজকে আমি পেট ভর্তি করে খায়া এনার্জি বাড়াইয়া আনছি। আজকেও ফাটাইয়া দিব মামা। ড্রাইভার দাঁত বের করে হাসলেন। পূর্ব সবার উদ্দেশ্যে বলল, গান শুরু করা যাক তবে। মেঘ দোস্ত, সাব তেরা গানটা ধর। ওকে ফ্রেন্ডস, লেটস স্টার্ট। গানের মাঝখানে মিশু সবাইকে থামিয়ে দিয়ে বলল, ধেত একদম মজা হচ্ছে না। মজা হচ্ছে না, মজাই হচ্ছে না। ঝাঁকানাকা গান ধরো। কালকের মতো মজার গান শুরু করো না কেন? পূর্ব বলল, লুঙ্গি কো উঠানা পারেকা। সবাই হেসে উঠল। মিশু বলল, না, সানি রক্স। মেরে পিছে হিন্দুস্তান হ্যায়। নয়তো আজ ব্লু হ্যায় পানি পানি সানি সানি। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারপর হো হো করে হেসে উঠল। মেঘালয় মিশুর চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা হাসি দিল। মিশু চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। ও হাসি পাচ্ছে। ও সরল মনে বললেও সবাই হাসবে এটাই স্বাভাবিক। বলার আগে কি আর বুঝতে পেরেছে সবাই হাসবে, বুঝলে তো আর বলতো না। গান তো গানই, এখানে এভাবে হাসার কি আছে? মেঘালয় কণ্ঠে যথাসম্ভব আবেগ ঢেলে দিয়ে গেয়ে উঠল। এক্সকিউজ মি ওয়ান্না লাভ ইউ লাভ ইউ। এক্সকিউজ মি ওয়ান্না টাচ ইউ টাচ ইউ। পুরো লেগুনা জুড়ে সবাই হেসে উঠল। মিশুর ইচ্ছে করছিল লজ্জায় মেঘালয়ের বুকের ভেতর গিয়ে লুকায়।
সবাই হাসছে কেন অযথা? সবাই খুব খারাপ। ও লজ্জায় মাথা ঘুরিয়ে বাইরে তাকিয়ে রইল। পিঙ্ক কালার পুতুলের মতো ড্রেস পরে এমনিতেই চেহারায় একটা গোলাপি আভা চলে এসেছে। এবার লজ্জায় আরও গোলাপি হয়ে গেল। রোদ মাথা নিচু করে হাসছে। তাকিয়ে আছে নিচের দিকে। পূর্ব গান গাওয়ার সাথে সাথে পা নাচাচ্ছে। ওর পা দেখে মুগ্ধ হয়ে গেল রোদ। ফর্সা আর পায়ের নখগুলো বেশ সুন্দর, পরিষ্কার। ওর পা নাচানোর মাঝেও একটা আর্ট ফুটে উঠছে, দারুণ লাগছে দেখতে। ওরা এখন সানি সানি গানটা গাইছে। সবাই মিলে একসাথে রিমিক্স দিয়ে গাইছে আর হাতে তালি বাজাচ্ছে। সবার মুখে হাসি লেগে থাকলেও গানটা দারুণ হচ্ছে। গানের ফাঁকে ফাঁকে মেঘালয় মিশুর দিকে তাকাচ্ছিল। মিশু হাত তালি দিচ্ছে কিন্তু চেয়ে আছে বাইরের দিকে। ওর মুখে হাসি। মেঘালয় যতটা ভালো, ঠিক ততটাই দুষ্টু। এমনভাবে গাইছে যে মুখে আপনা আপনি দুষ্টুমি হাসি চলেই আসে। মেঘালয় গেয়ে উঠল, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আমার দিল চোট বোঝে না কোনো হালায়। সবাই হেসে উঠল। মিশু এবার মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, এটা আবার কেমন গান? এ জন্মেও এমন গান শুনিনি। মেঘালয় আবারও গাইল, সকাল বিকাল রাইত দুপুর বউয়ে দেয় ঠেলা। কয়, বউ পুষার মুরদ নাই তয় বিয়া করছস কেলা? আবারও হাসতে লাগল সবাই। মেঘালয় সত্যিই খুব দুষ্টু। পাজির পা ঝাড়া, সারারাত মিশুকে জ্বালিয়ে মারে আবার এখনো শুরু করেছে। খুব পাজি একটা। লেগুনার ড্রাইভার বলল, মামা ঠিকই কইছেন। বউয়ের এই ঠেলা প্রত্যেক দিন। বউ পোষার মুরদ না থাকলে বিয়ে করছ কেন? জীবনটা বরবাদ হয়া গেল। পূর্ব বলল, গেবন শেষ। আহারে গেবন, আহা গেবন, জলে ভাসা মরা মাছ যেমন। মিশু বলল, ঠিকই বলছ। মরা মাছ জলের উপর ভাসতে ভাসতে গন্ধ ছড়ায়। সেই একই দশা হয়েছে জীবনের। আরাফ বলল, কে বলছে জীবন কঠিন? জীবন অনেক সহজ। পানির অপর নাম জীবন, তাহলে জীবনের আরেক নাম পানি। জীবন পানির মতো সহজ। সবাই হাসল। মেঘালয় অবাক হয়ে খেয়াল করল আরাফের রাগ আগের তুলনায় অনেক কমে এসেছে। ছেলেটা মিশুর সংস্পর্শে আসার পর থেকে অনেক সহজ হতে শুরু করেছে। মিশুকে বলতে হবে সবসময় ওর সাথে থাকতে আর বেশি বেশি বকবক করতে। তাহলে ছেলেটা একদম আগের মতো হয়ে যাবে। মেঘালয় মিশুর কানে কানে বুঝিয়ে বলল ব্যাপারটা। মিশু হেসে ফিসফিস করে বলল, আচ্ছা হয়ে যাবে। তুমি টেনশন করো না। রাস্তা দিয়ে আসার সময় দূর থেকে মেঘালয় মিশুকে একটা ঝর্ণা দেখিয়ে দিল। গাঢ় সবুজের মাঝখানে একটু সাদা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই ঝর্ণা। এতদূর থেকে দেখার মাঝেও অন্যরকম ভালো লাগা আছে। মিশু অবাক হয়ে চেয়ে রইল ঝর্ণার দিকে। এরপর আরও একটা ঝর্ণা দেখতে পাওয়া গেলে মেঘালয় সেটাও দেখালো ওকে। তিনটা ঝর্ণাই যখন একসাথে দেখতে পেয়ে মিশু আনন্দে হাত তালি দিয়ে উঠল। এই তো বাচ্চাটার পাগলামি শুরু হয়ে গেল। নানান প্রশ্নে মাতিয়ে তুলল মেঘালয়কে। রাস্তায় একবার লেগুনা দাঁড় করিয়ে সবাই নেমে প্রাণভরে শ্বাস নিতে লাগল। জায়গাটা অনেক সুন্দর। চারদিকে শুধু ঘন গাছ, জঙ্গল, চা বাগান, পাহাড় এসবই চোখে পড়ছে। মিশু মুগ্ধতার ঠেলায় কথাই বলতে পারছে না। বারবার মেঘালয়ের হাত চেপে ধরছে ও। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে চারিদিক দেখা, ছবি তোলাতুলি, চা খাওয়ার পর আবারও লেগুনা ছেড়ে দেয়া হল। কিন্তু একদম জাফলংয়ের কাছাকাছি এসে শুরু হয়ে গেল ঝাঁকুনি। রাস্তার অবস্থা মারাত্মক রকমের খারাপ। ধুলা, ভাঙাচূড়া রাস্তায় লেগুনা রীতিমতো হেলেদুলে যাচ্ছে।
সবাই টুকটাক গল্প করছে বিভিন্ন বিষয় নিয়ে। আড্ডা বেশ জমে গেছে। এভাবে ঝাঁকুনি খেতে খেতে ওরা পৌঁছে গেল। লেগুনা থেকে নেমে দুপুরের খাবার খেয়ে নিয়ে হাঁটা ধরল জাফলং এর পথে। পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে ডাউকি আর মেঘালয়ের সৌন্দর্য দেখল ওরা। ডাউকির সাদা সাদা ছোট ছোট ঘরগুলো দূর থেকে দেখতে দারুণ লাগছে। মিশুর ইচ্ছে করছে সেখানে ছুটে চলে যায়। ডাউকির দিকে বারবার তাকাতে তাকাতে ও মেঘালয়ের হাত ধরে হাঁটছিল। নুড়ি পাথর, কাঁচ, গুড়ি বালি, উঁচু নিচু টিলা, পাহাড় সব পেরিয়ে ওরা এসে নদীর তীরে দাঁড়াল। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে মিশু অন্য এক জগতে ডুবে গেছে। নৌকায় করে জাফলংয়ে এসে কিছুক্ষণ সময় কাটালো ওরা। নেমে হেঁটে হেঁটে মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য আবারও হাঁটা ধরল। জাফলং এ আর আগের মতো পাথর নেই, শুধু পানিই চোখে পড়ছে। মেঘালয়ের হাত ধরে মায়াবী ঝর্ণায় যাওয়ার সময় মিশু পাশের পাহাড় আর ঝাউ জঙ্গলদের সাথে কথা বলছে। পাহাড়ের সাথে কথা বলতে দেখে সবাই হাসছিল, কিন্তু মিশুর অন্যদিকে মনোযোগ নেই। ও পাহাড় দেখছিল আর কথা বলছিল। নিচু হয়ে গুড়ি গুড়ি বালির সাথে কথা বলছিল। পাথরের সাথে, আকাশের সাথেও কথা বলছিল। মেঘালয় শুধু অবাক হয়ে এই পাগলির পাগলামি দেখছিল। মায়াবী ঝর্ণায় পৌঁছে ওরা ঝর্ণা স্নান করে নিল। মিশু ঝর্ণার পানিগুলোর সাথেও কথা বলছিল। জাফলং ছেড়ে বের হল রাত্রিবেলা। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। মৃদু কুয়াশা পড়েছে। শীত শীত লাগছে সবার। জাফলং এ পূর্ণিমা দেখার সৌভাগ্য হয়েছে এসব নিয়ে গল্প করতে করতে লেগুনা দ্রুত এগিয়ে যাচ্ছিল শহরের দিকে। রাত নেমেছে অনেক আগেই। মেঘালয় 3টা চাদর এনেছিল। একটা ও আর মিশু গায়ে দিল, একটা আরাফ ও সায়ান, আর অন্য চাদরটা রোদকে একাই দেয়া হয়েছিল। কিন্তু রোদ চাদরটা সায়ানের গায়ের উপরেও ফেলে দিল। একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করছিল। মেঘালয় চাদরের ভেতর দিয়েই মিশুকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখায় মিশুর একটুও ঠান্ডা লাগছে না। এরকম একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ায় নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হচ্ছিল ওর। হঠাৎ রাস্তার মাঝখানে লেগুনা দাঁড়িয়ে পড়ল। ওরা জিজ্ঞেস করল, মামা কি হল? গাড়ি থামালেন কেন? ড্রাইভার উত্তর দিল, সামনে দেখেন ওইটা কি? সবাই উকি ঝুঁকি মেরে বাইরে দেখার চেষ্টা করল। রাস্তার দিকে তাকানো মাত্রই বুকটা ছ্যাঁতো করে উঠল সবার। রৌদ্রময়ী শিউরে উঠল। মিশু ভয়েই মেঘালয়কে জড়িয়ে ধরল। চলবে।